হ্যালো, আমার ছোট্ট সোনা দুষ্টু মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা? আর তাদের অভিভাবকেরাই বা কেমন আছে? নিশ্চয়ই ভালো। এবং এই ভালো থাকাই উচিত, কারণ সময়টা তো ভীষণ সুন্দর একটি সময় এবং এখন চতুর্দিকে নানা রকম উৎসব হচ্ছে, বিয়ে হচ্ছে, সবাই সেখানে নিমন্ত্রণ খেতে যাও নিশ্চয়ই। তো সেখানে নিমন্ত্রণ খেতে গেলে কতগুলো আদব কায়দার কিন্তু প্রয়োজন আছে। ভালো করে থাকা, নম্রভাবে থাকা, বড়দের কথা শোনা ইত্যাদি ইত্যাদি। আমরা যে গল্পটি অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে যে কর্ভাস গল্পটি পড়ছি, সেই গল্পে কিন্তু আদব কায়দার অভাবের জন্য একটা মানুষ কতভাবে লোকের কাছে অপদস্থ হতে পারে এবং অপছন্দের কারণ হতে পারে ইতিমধ্যেই তো আমরা পড়েছি। কর্ভাস সেই কাকের ল্যাটিন নাম এবং একটি শিক্ষিত কাক নিয়ে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর যে পথ চলা, সেই নিয়ে কিন্তু আমরা গত 3টি পর্বে আলোচনা করে নিয়েছি। যারা আজ চতুর্থ পর্ব দেখবে তাদেরকে জানিয়ে দিই, এই 3টি পর্ব যদি তোমরা একটু ভালো করে দেখে এসে পড়ে এসে তারপরে চতুর্থ পর্ব দেখো, তাহলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে, অর্থাৎ গল্পটাকে বুঝতে তোমাদের আরও বেশি ভালো হবে। তাহলে চলে যাই এবার চতুর্থ পর্বে, বাকি যেটুকু পড়ার আছে সেটুকু এবার পড়ে নিই। আমরা কোথায় শেষ করছিলাম? যে আর্গাস এসে যখন প্রফেসর শঙ্কুকে কর্ভাসকে দেওয়ার কথা বললেন তাকে, এবং শুধু দেওয়ার কথা বললেন না, অসভ্যের মতো তাকে হিপনোটাইজ করে প্রফেসর শঙ্কুকে এবং কর্ভাসকে হিপনোটাইজ করে নিয়ে নেওয়ার চেষ্টা করলেন। আমি গতদিনই বলেছিলাম যে এটা অন্যায়। কারুর কাছ থেকে তুমি একটা জিনিস চাইতে পারো দেখার জন্য, নিজের কৌতূহল নিবৃত্তির জন্য, কিন্তু সেটাকে চিরতরে নিজের করে নিতে পারো না যদি না সে তোমাকে দেয়। তুমি চুরি করতে পারো না কারুর জিনিস, তাই তো? এটা একটা অসভ্যতা। আমরা পরের প্রসঙ্গে যাই। আমি আর ধৈর্য রাখতে পারলাম না, চেয়ার ছেড়ে উঠে পড়ে বললাম, মিস্টার আর্গাস, তোমার গাড়ি বাড়ি খ্যাতি অর্থ নিয়ে তুমি থাকো, কর্ভাস আমার কাছেই থাকবে, ওর শিক্ষা এখনো শেষ হয়নি, ওকে নিয়ে আমার এখনো অনেক কাজ বাকি, আমি আজ ক্লান্ত। তুমি 5 মিনিট সময় চেয়েছিলে, আমি 20 মিনিট দিয়েছি, আর দিতে পারছে না। আমি এখন ঘুমোবো, আমার পাখিও ঘুমোবে, সুতরাং গুড নাইট। আমরা গুড নাইট কখন বলি? যখন সব কথা আমাদের শেষ হয়ে যায়, বা কেউ যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে কথা বলায়, তখন আমরা তাকে টাটা বাই বাই গুড নাইট বলি। তাহলে এই কথাটির অর্থ হলো একদম পাশ্চাত্য আদব কায়দায়, যে আর নয়, এখানেই শেষ, আবার আগামীকাল গুড মর্নিংয়ে, সুপ্রভাতে আমরা আবার তোমার সঙ্গে বা আমি আবার তোমার সঙ্গে কথা বলবো। আমার কথাগুলো শুনে আর্গাসের মুখে হতাশার ছাপ দেখে একটা সামান্য অনুকম্পার ভাব মনে প্রবেশ করলেও সেটাকে একেবারেই আমল দিলাম না। অনুকম্পা মানে একটা, যে একটা হলো, ঠিক আছে ও এত করে বলছে, আর একটু 5 মিনিট থাকতে দিই, একটা ওর কাতর আবেদনে নিজেরও একটা মনের একটা দয়া ভাব সৃষ্টি হলো। অনুকম্পা মিন্স দয়া, একটা দয়া ভাব সৃষ্টি হলো। প্রফেসর শঙ্কু সেটাকে তীব্রভাবে ছাঁটাই করে দিলেন। আর্গাস আবার বিলিতি কায়দায় মাথা নুইয়ে স্প্যানিশ ভাষায় গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। যেহেতু গুড নাইট বলেছে, এবারে তো চলে যেতেই হয় না, তো সেই গুড নাইট বলে বাও করে চলে গেল। দরজা বন্ধ করে খাঁচার কাছে গিয়ে দেখি কর্ভাস এখনো জেগে আছে। আমি যেতেই সে ঠোঁট ফাঁক করে একটা শব্দ উচ্চারণ করলো, কে, এবং শব্দটাতে যে একটা জিজ্ঞাসা রয়েছে সেটা তার বলার সুরেই স্পষ্ট। আমরা জানি কর্ভাস ভীষণ বুদ্ধিমান, সে কে কি এগুলো বলতে পারে। বললাম, এক পাগলা জাদুকর, টাকার গরমটা বড্ড বেশি, তোমাকে চাইতে এসেছিল, আমি না করে দিয়েছি, সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। কথোপকথন ওখানে শেষ হলো। এবার যেহেতু ডায়েরি, আমরা আবার ডেট ওয়াইজে আসবো। 16ই নভেম্বর। ভেবেছিলাম কালকের ঘটনা কালকেই লিখে রাখবো, কিন্তু বিভীষিকার ঘোর কাটাতে সারা রাত লেগে গেল। কাল সকালটা যেভাবে শুরু হয়েছিল তাতে বিপদের কোনো পূর্বাভাস ছিল না। পূর্বাভাস মানে আগাম কোনো সতর্কবার্তা, যেরকম আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ আগামীকাল দিনটি কেমন যাবে, বৃষ্টি হবে না রোদ উঠবে, নাকি মেঘলা থাকবে, নাকি সূর্য ছেঁড়া ছেঁড়া হবে, মানে বিভিন্ন রকমের যেগুলো হয় পূর্বাভাস, মানে আগাম একটা সতর্কতা, আগাম বার্তা। বিপদের কোনো পূর্বাভাস ছিল না। সকালটা যেভাবে শুরু হয়েছিল সেটা একদম সুন্দর নিরুপদ্রবভাবে শুরু হয়েছিল। বিকাল গড়াতে না গড়াতে যে বিপদটা আসলো তার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। সকালে সম্মেলনের বৈঠক ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জাপানি পক্ষী বিজ্ঞানী তোমাসাকা মেরিমোতোর ঘোর ক্লান্তিকর ভাষণ। এবার তোমরা জানো, কেউ যদি বলে নমস্কার আমি অমুক, আজকে এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই শুরু করলাম, কেউ এই বক্তৃতাতে আগ্রহী হয় না। যিনি ছোট্ট করে বলে যে আপনারা এসেছেন, আমার খুব ভালো লাগছে, আজকে এই কাজ হয়েছে, এই কাজ করবে, সরে যাবে, যার 2 মিনিট বা 3 মিনিট বলে, ঘোর ক্লান্তিকর ভাষণ মানে বুঝতে পারছো তো, 1 ঘন্টা 1.5 ঘন্টা, মানে সেটা আর সহ্য করা যাচ্ছে না। লোকে বসে হাই তোলে, ও বাবারে কখন শেষ হবে, এরকম মনে করে। সঙ্গে কর্ভাসকেও নিয়ে গিয়েছিলাম। প্রফেসর শঙ্কু বলছেন, প্রায় 1 ঘন্টা বক্তৃতার পর হঠাৎ খেই হারিয়ে ফেলে মরিমতো আমতা আমতা করছিল, এমন সময় কর্ভাস হঠাৎ আমার চেয়ারের হাতলে সশব্দে ঠোঁটতালি আরম্ভ করে দিল।
1 ঘন্টা বলেছে। 1 ঘন্টা বলার পর তো ন্যাচারালি একটা মানুষের মানে সে তো একটা নিয়ে শুরু করেছে, তার শাখা প্রশাখা নিয়ে বলা শুরু করেছে, তারপর খেই হারিয়ে গেছে যে এরপর এটা থেকে কোথায় জাম্প করবে ভুলে গেছে, হতেই পারে। তো এইটা ওই জাপানি পক্ষী বিজ্ঞানী মরিমতো যেই মানে এরপরেরটা কি বলবো মানে করছে, তো কর্ভাস তখনই, আমরা আগেই বলেছি আমরা জানি কর্ভাস ভীষণ বুদ্ধিমান প্রাণী, সে ঠোঁটতালি, আগে গতদিন বলেছি, এইভাবে সে ঠোঁটতালি দেওয়া শুরু করলো। হলের লোক তাতে হো হো করে হেসে ওঠাতে আমি ভারী অপ্রস্তুতে পড়ে গিয়েছিলাম। একটা পাখি, সে এত কিছু বুঝছে, সে ঠোঁটতালি দিচ্ছে, মানে বলছে এবার যাও, আর দরকার নেই তোমার ভাষণ শোনা। এতে হলের লোকরা খুব হাসাহাসি করলো, কিন্তু প্রফেসর শঙ্কু অপ্রস্তুত, যে অত বড় পক্ষী বিজ্ঞানী, তাকে এভাবে না বললেও চলতো। দুপুরে আমাদের হোটেলেই সম্মেলনের কয়েকজন ডেলিগেটের সঙ্গে লাঞ্চ ছিল। ডেলিগেট মানে সেই ব্যক্তিত্ব আর কি, সেই ব্যক্তিগুলো পার্সোনালি যে অমুক দেশ থেকে অমুক দেশ থেকে এসছে, মানে এটা হচ্ছে যারা আমি কি বলবো প্রতিনিধি, ডেলিগেটস মিন প্রতিনিধি, বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে লাঞ্চ ছিল, দুপুরের খাওয়া। সেখানে যাবার আগে আমি আমার 71 নম্বর ঘরে এসে কর্ভাসকে খাঁচায় রেখে খাবার দিয়ে বললাম তুমি থাকো, আমি খেয়ে আসছি। বাধ্য কর্ভাস কোনো আপত্তি করলো না, ওকে খাবার দেওয়া হয়েছে, তুমি থাকো, আমি খেয়ে আসছি। লাঞ্চ শেষ করে যখন উপরে এসেছি তখন 2:30, ন্যাচারালি ওটাই লাঞ্চ টাইম। দরজায় চাবি লাগাতেই বুঝলাম সেটার প্রয়োজন হবে না, কারণ দরজা খোলা। মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। দেখবে কোনো বিপদ যদি আসে, আমরা হট করে, ধরো তুমি পরীক্ষার নম্বর কম পেয়েছো, বাড়িতে গিয়ে মাকে বাবাকে কি বলবে, মানে আমার এখন কি হবে, এরকম একটা ব্যাপার আছে, মানে একদম যে উষ্ণ রক্ত আমাদের শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, মুহূর্তের মধ্যে যেন বডিটা একদম ঠান্ডা হয়ে যায়, কি যে বকা খাবো আজকে, এরকম একটা। তো যেহেতু প্রফেসর শঙ্কু কর্ভাসকে নিয়ে আগের রাতে এই ঘটনাটা হলো, মুহূর্তের মধ্যে, উনি তো বিজ্ঞানী, ব্রেন ভীষণ চলে তার, মুহূর্তের মধ্যে উনি বুঝতে পারলেন দরজা খোলা, যখন এটা হোটেল, বাড়ি তো নয়, দরজা খোলা, কেউ নেই, আমি কর্ভাসকে রেখে গেছিলাম, তাহলে কর্ভাসকে কেউ নিয়ে গেছে সেই আর্গাস। ঝড়ের মতো ঘরে ঢুকে দেখি যা ভেবেছিলাম তাই, খাঁচা সমেত কর্ভাস, ধাউ, কর্ভাস নেই। আবার ঝড়ের মতো ঘরের বাইরে এলাম, উত্তর দিকে 2টি ঘরই, পরেই বাঁ দিকে রুম বয়দের ঘর। ঊর্ধ্বশ্বাসে সে ঘরে গিয়ে দেখি 2টো রুম বয়ই পাশাপাশি পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাদের চোখের চাহনি দেখেই বুঝতে পারলাম তাদের দুজনকেই হিপনোটাইজ করা হয়েছে। রুম বয়দের হিপনোটাইজ করেছে, ব্যাস ওরা দরজা খুলে দিয়েছে এবং বেরিয়ে গেছে আর্গাস। চলে গেলাম 107 নম্বর ঘরে, গ্রেনফেলের কাছে। গ্রেনফেল 107 নম্বর ঘরে ছিলেন, তাকে সমস্ত ব্যাপারটা বলে দুজন শটান গিয়ে হাজির হলাম একতলায় রিসেপশনে। রিসেপশন ক্লার্ক বলল আমাদের কাছ থেকে কেউ আপনার ঘরের চাবি তো চাইতে আসেনি, ডুপ্লিকেট চাবি রুম বয়দের কাছে থাকে, তারা যদি দিয়ে থাকে। রুম বয়দের কাছে কেন ডুপ্লিকেট চাবি থাকে তোমরা জানো, যারা বাইরে যায় তাদের কিন্তু হোটেলে একটা চাবি থাকে, আর যারা আবাসিক হয়, যারা বোর্ডার হয়, সেই সময় যারা হোটেলের ওই কামরাটুকু পার্টিকুলারলি ভাড়া নেয়, তাদের কাছে একটা চাবি থাকে। তো রুম বয়দের কাছে চাবি থাকে কেন? যারা বোর্ডার থাকে তারা বলে যে আমাদের ঘরটা একটু পরিষ্কার করে দিও, তো কী করে পরিষ্কার করবো, ও যদি চাবি নিয়ে যায়, ওদের কাছে একটা চাবি থাকে, সেই চাবি দিয়ে ওরা দরজা খোলে এবং ঘর ঠর ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে বাথরুম টাথরুম ধুইয়ে ঠুইয়ে দিয়ে যায়। তো সেজন্য রুম বয়দের কাছে একটা চাবি থাকেই। রুম বয়দের অবশ্যই দেওয়ার দরকার হয়নি, আর্গাস তাদের জাদু বলে অকেজো করে দিয়ে নিজেই চাবি নিয়ে তার কাজ হাসিল করেছে। সুতরাং বোঝা যাচ্ছে হিপনোটাইজড বা সম্মোহনের কিন্তু একটা যথেষ্ট গভীর তাৎপর্য, যেটা আমাদের মস্তিষ্কে কাজ করে, সেটাকে আর্গাস খুব ভালোভাবে কাজে লাগাতে পারতেন। আমরা জানি জেনারেলি জাদুকরেরা এটা খুব ভালো করতে পারেন। শেষটায় হোটেলের দ্বাররক্ষকের কাছে গিয়ে আসল খবর পাওয়া গেল। দ্বাররক্ষক, দারোয়ান, গেটকিপার, সে বলল আধ ঘন্টা আগে একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে আর্গাস এসেছিলেন। তার 10 মিনিট পরে হাতে একটা সেলোফিনের ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান। আর্গাস আগের দিনই বলেছে আমার কাছে 4টে ক্যাডিলাক গাড়ি আছে, মানে ভীষণ একটা দামি কিছু ব্যাপার আছে। তো যে ক্যাডিলাক গাড়ির মধ্যে যেটা সিলভার কালারের, রূপলি রঙের, অর্থাৎ রূপলি সাদা, সেই গাড়িতে করে আর্গাস এসেছিলেন। এবং একটা সেলোফেন, দেখবে বাজার করতে গেলে ওই ক্যারি ব্যাগ পাওয়া যায়, আমাদের ভাষায় আমরা ক্যারি ব্যাগ বলি। সেই ক্যারি ব্যাগগুলো যদিও এখন নিষিদ্ধ, বড় বড় শহরগুলোতে ক্যারি ব্যাগ নিষিদ্ধ, কারণ প্লাস্টিক তোমরা জানো হাজার হাজার বছরেও নষ্ট হয় না, বরঞ্চ মাটির উর্বরতাটাকে কমিয়ে দেয়। সেই কারণে বহু শহরে প্লাস্টিক কিন্তু ব্যান। তো আগে বলেছি এটা অনেক দিনের পুরনো গল্প বলছি আমরা বা পড়ছি আমরা। তো তখন সেলোফেনের ব্যাগ ছিল, তুমি সাদা রঙের হয় না, দেখবে খুব সুন্দর, খুব আকর্ষক হয়, সাদা রঙের একটা যদি ক্যারি ব্যাগ হয় তোমারও ভালো লাগবে দেখতে। তো ওরকমই একটা সেলোফেনের ব্যাগে, খাঁচা তো ছোটো, কারণ কর্ভাসের যা সাইজ সেই অনুযায়ী খাঁচা ছোটো, ওর মধ্যে ভরে নিয়ে চলে গেছে। অবশেষে কোভারু বিয়াসের শরণাপন্ন হতে হলো। রূপলি রঙের ক্যাডিলাক, কিন্তু এখান থেকে কোথায় গেছে আর্গাস, তার বাড়িতে না অন্য কোথাও? এই প্রশ্নটা সব থেকে বড় প্রশ্ন। নিয়ে তো গেছে, এবার গেছেটা কোথায়? অবশেষে কোভারু বিয়াসের শরণাপন্ন হলেন ওনারা। ভদ্রলোক বললেন আর্গাসের বাড়ি কোথায় সেটা এক্ষুনি জেনে দিতে পারি, কিন্তু তাতে কি লাভ হবে?
সে কি আর বাড়িতে গেছে? সে তোমার কর্ভাসকে নিয়ে নিশ্চয়ই অন্য কোথাও গা ঢাকা দিয়েছে। তবে সে যদি শহরের বাইরে বেরোতে যায় তাহলে একটাই রাস্তা আছে, তোমাদের আমি ভালো গাড়ি, ভালো ড্রাইভার আর সঙ্গে পুলিশ দিতে পারি। সময় কিন্তু খুব কম, 8 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ো, হাইওয়ে ধরে চলে যাবে, যদি কপালে থাকে তো তার সন্ধান পাবে। এগুলো কে বলেন? কোভারোভিয়াস। 3:15 মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। ঘটনাটা ঘটেছে তার আগে 2:30টার সময় প্রফেসর শঙ্কু ঘরে ঢুকে দেখেন কর্ভাস নেই, এবং তারপরে এই সমস্ত ঘটনা করে ঠোরে 45 মিনিটের মাথায় 3:15 মাথায় ওনারা বেরিয়ে গেলেন। রওনা হবার আগে হোটেল থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে আর্গাস, তার আসল নাম কি এতক্ষণে আমরা পাচ্ছি। আসল নাম দেমেইনকো বার্তেলেমে সারমিয়েন্তো। নাম কিন্তু মুখস্থ করে নেবে, কারণ এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে আর্গাসের আসল নাম বা পুরো নামটা কি। তার বাড়িতে ফেরেনি। আমাদের সঙ্গে 2জন সশস্ত্র পুলিশ, আমরা পুলিশের গাড়িতেই চলেছি। 2জন পুলিশের একজন ছোকরা বয়স, নাম কারেরাস। দেখলাম আর্গাস সম্বন্ধে বেশ খবর টবর রাখে। বললো সান্তিয়াগো এবং আশেপাশে আর্গাসের নাকি একাধিক আস্তানা আছে। আস্তানা মানে ঘর আছে, মানে ছোট ছোট ঘর যেখানে ও থাকে। এককালে জিপসিদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। জিপসি কারা? জিপসি হলো যাযাবর শ্রেণী। তোমরা ধরো কোনো হাইওয়ে দিয়ে যাচ্ছ, যখন কোথাও যাবে দেখবে ওই একটা ধুধু তেপান্তরে একটা মাঠ, সেখানে একটা ঝুপড়ি মতন বানিয়ে অনেক ছেলে মেয়ে, লোক, বুড়ো, বাচ্চা কাচ্চা, কেউ খেলছে, কেউ বাজাচ্ছে, কেউ রান্না করছে। ওদের কোনো নির্দিষ্ট ঘর থাকে না। ওরা ঘুরে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় নাচ দেখায়, খেলা দেখায়। দড়ির উপরে যারা হাঁটে সেই খেলাগুলো দেখায়, বাঁদর নাচ দেখায়, নানা রকম খেলা দেখায়। মানুষের কাছ থেকে পয়সা রোজগার করে, ওটা দিয়ে ওদের খাওয়া দাওয়া চলে। কেউ যদি জামা কাপড় দেয় তো সেটা পরে। এরা হচ্ছে যাযাবর জাতি বা জিপসি জাতি। আমাদের এখানে যাযাবর বলা হয়। 19 বছর বয়স থেকে ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে। কে? আর্গাস। পাখি নিয়ে ম্যাজিক শুরু করেছে বছর 4 আগে, আর সেই থেকেই ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। কেন? ম্যাজিক তো ম্যাজিক। এবার পাখি নিয়ে, পাখিকে বললো এদিকে যাও, এদিকে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, পাখিকে দিয়ে কাজ করানো। আমরা গৃহপালিত পশুর মধ্যে কুকুরকে দিয়েই কিন্তু কাজ করাতে পারি। কুকুর মানুষের সঙ্গে অনেক বেশি সহাবস্থান আছে এবং মানুষের সঙ্গে তার বন্ধুত্ব আছে। সে বোঝে, মানুষের সঙ্গে থাকতে থাকতে সে বোঝে কোনটা কোন সময় দরকার, সে কিন্তু করে। একটা বল নিয়ে আসো, ছোটো বাচ্চারা কান ঠান টেনে, মুখ ঠুক টেনে ওকে চুমু ঠুমু খেলে ও কিছু বলে না। তো সেরকম যখন ও পাখিদের সঙ্গে যখন কাজ করছে তখন ওর জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। পাখিরাও এরকম করে, পাখিরাও নির্দেশ শোনে। এটা একটা মানুষের মনে একটা চমক। আমি জিজ্ঞাসা করলাম ও কি সত্যিই করোড়পতি, মানে ও কি কোটিপতি, অনেক টাকা আছে ওর? কারেরাস বলল তাই তো মনে হয়, তবে লোকটা ভয়ানক কঞ্জুস, কাউকে বিশ্বাস করে না। তাই ওর বন্ধু বলতে এখন আর বিশেষ কেউ নেই। কঞ্জুস মানে কিপটে, কৃপণ, মানে 1 পয়সা ওর হাত দিয়ে গলবে না। সেজন্য ওর বন্ধু বান্ধব কেউ নেই, আর কাউকে বিশ্বাস করে না। কারণ ও সবসময় মনে হয় ও তো করোড়পতি, কোটিপতির অনেক টাকা আছে, সবাই ওর কাছ থেকে টাকা নিয়ে নেবে। অবিশ্বাস করে, মানুষকে সন্দেহ করে, সেজন্য ওর কোনো বন্ধু নেই। শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে আরও একটা মুশকিল হলো। হাইওয়ে দুভাগে ভাগ হয়ে একটা চলে গেছে উত্তরে লস আন্ডিজের কাছে, আরেকটা চলে গেছে পশ্চিমে ভালপারাইজো বন্দর পর্যন্ত। দুটো হাইওয়ের মুখের কাছে একটা পেট্রোলের দোকান। লোকটাকে জিজ্ঞাসা করাতে সে বলল ক্যাডিলাক, সিনিয়র আর্গাসের ক্যাডিলাক। সে তো গেছে ভালপারাইজোর রাস্তায়। এবার আমরাও জানি যে আমাদের পেট্রোল পাম্পে এরকম লোক থাকলে পরে, মানে যারা যায়, কেউ হয়তো পুলিশ এসে বা কোনো খোঁজ খবর নিতে আসে যে অমুক জায়গা কোথায় গেছে, আমরা সিনেমা টিনেমা দেখে যে ও ওয়ালে লড়কি কাহা হ্যাঁ, ও ওয়ালা লড়কা কাহা হ্যাঁ, তো বলে ইহা সে গেয়া, ইহা সে গেয়া। অনেক যদি লোক হয় তাহলে বলতে অসুবিধা হয়, সেক্ষেত্রে হয়তো সিসিটিভি ফুটেজ দেখা হয়। কিন্তু এক্ষেত্রে তো ধুধু প্রান্তর লোকই নেই, আর তার মধ্যে অত বড় গাড়ি, সিনিয়র আর্গাস, সেটা বিখ্যাত লোক, তাকে সবাই চেনে। সুতরাং বলতে, যিনি পেট্রোল পাম্পের ছেলেটি যিনি ছিলেন, তার বলতে সহজ হলো যে ভালপারাইজোর রাস্তায় গেছে। আমাদের কালো মার্সিডিজ তীর বেগে রওনা দিল ভালপারাইজোর উদ্দেশ্যে। কর্ভাসের প্রাণহানি হবে না সেটা জানি, কারণ তার প্রতি আর্গাসের লোভটা খাঁটি। কিন্তু কাল রাত্রে কর্ভাসের হাবভাব দেখে বুঝেছিলাম যে সে জাদুকর লোকটিকে মোটেই পছন্দ করছে না। সুতরাং আর্গাসের খপ্পরে পড়ে তার যে মনের অবস্থা কী হবে সেটা ভাবতেই খারাপ লাগছে। তোমার যদি কেউ অপছন্দের লোক হয় এবং তার সঙ্গে যদি তোমাকে বেড়াতে যেতে হয় বা সে যদি তোমাকে জোর করে নিয়ে যায়, তোমার কিন্তু ভালো লাগবে না। সে যতই তোমাকে চিপস, চকলেট, বার্গার, পিৎজা খাওয়াক না কেন, তোমার মনের মধ্যে একটা অশান্তি হবে। তুমি হয়তো খাবে বা তুমি হয়তো নেবে জিনিসটা, কিন্তু তোমার ভালো লাগবে না। তো কর্ভাসও আর্গাসকে পছন্দ করেনি। প্রফেসর শঙ্কুর ওটাই চিন্তা যে কর্ভাসকেও কোনো ক্ষতি করবে না আর্গাস, কারণ কর্ভাসকে ওর চাই, সেই জন্য ওকে মেরে ফেলবে বা কিছু করবে, এটা করবে না। লোভটা খাঁটি, মানে একদম যথার্থ লোভ। কিন্তু কর্ভাসের মনটা ভালো লাগছে না। পথে আরও দুটো পেট্রোল স্টেশন পড়লো। পেট্রোল স্টেশন, পেট্রোল পাম্প, আমরা যেরকম পেট্রোল ভরি, এবং দুটোরই মালিকের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিন্ত হলাম যে আর্গাসের সিলভার ক্যাডিলাক এই রাস্তা দিয়েই গেছে। আমি আশাবাদী লোক,
নানান সময় নানান সংকট থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছি। আজ পর্যন্ত আমার কোনো অভিযানই ব্যর্থ হয়নি। কিন্তু আমার পাশে বসে গ্রেনফেল ঘন ঘন মাথা নাড়চার বলছে, ভুলে যেও না শঙ্কু, তুমি একজন অত্যন্ত ধূর্ত লোকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছো। তোমার করভাসকে সে যখন একবার হাতে পেয়েছে তখন সে পাখি তুমি সহজে ফিরে পাবে না, এটা জেনে রেখো। প্রফেসর শঙ্কু বিজ্ঞানী হলেও তার মধ্যে কিন্তু একটা গোয়েন্দা সত্তা খুব বেশি, এবং তিনি যত বিপদে পড়েছেন সবগুলোতেই নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং গোয়েন্দা সত্তার কারণেই বেরিয়ে আসতে পেরেছেন। প্রফেসর শঙ্কুর ডায়েরির মধ্যে আরও অনেক গল্প আছে, সেগুলো তোমরা যখন পড়বে তখন জানবে। ভীষণ ভীষণ সুন্দর, মানে গোয়েন্দা সত্তা না থাকলে ওখান থেকে উনি কখনোই বেরোতে পারতেন না, যতই উনি বুদ্ধিমান হোক। এবার উনি আশাবাদী, আমি করভাসকে পেয়ে যাবো, এই রাস্তা দিয়ে আর্গাস গেছে, আমি নিশ্চয়ই পাবো তাকে। কিন্তু ওই যে গ্রেনফেল যার আমন্ত্রণে গিয়েছিলেন, উনি বলছে না, উনি তো ভীষণ ধূর্ত লোক, ধূর্ত মানে প্রচণ্ড চাকা ধুরন্ধর, তুমি করভাসকে উনি হাতে পেয়েছে, তুমি পাবে না, ওর কোথাও গায়েব করে দেবে। কারেরাস বলল, সিনিয়র অর্গাসের হাতে কিন্তু অস্ত্র থাকার সম্ভাবনা, এককালে তার অনেক ম্যাজিকে তাকে আসল রিভলভার ব্যবহার করতে দেখেছি, বন্দুক, আসল রিভলভার ব্যবহার করতে দেখেছি। হাইওয়ে ক্রমে ঢালু হয়ে নামছে, উঁচু হাইওয়ে এবার নামছে। সান্তিয়াগোর 1600 ফুট থেকে এখন আমরা 1000 নেমে এসেছি, 1600 ফুট থেকে এবার 1000 নামছি। পিছনে দূরে পর্বতশ্রেণী ক্রমশ ঝাপসা হয়ে মিলিয়ে আসছে। 40 মাইল পথ এসেছি, আরও 40 মাইল গেলে ভালপারাইজো, 80 মাইল দূরত্ব। গ্রেনফেলের বেজার মুখ আমার আশার প্রাচীরে বারবার আঘাত করে তাকে টলিয়ে দিচ্ছে, তুমি পারবে না, তুমি পারবে না। কেউ যদি তোমার সামনে এরকম বলে, তুমি যতই বলো যে না হবে 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 হবে, তোমার মনে হয় আচ্ছা সত্যি কি হবে, হবে না, মনে হয় হবে না, এই যেটা দোলাচাল তৈরি হয়ে যাবে যে কিছু একটা গন্ডগোল তো হচ্ছে। হাইওয়েতে কিছু না পেলে শহরে গিয়ে পড়তে হবে, হাইওয়েতে যদি আমরা না পাই তাহলে তো শহরে, বা শহরে তো গ্যাঞ্জাম, অনেক লোক, সেইখানে আর্গাসকে খুঁজে পাওয়া একটু টাফ হবে। এটা প্রফেসর শঙ্কু ভাবছেন, গ্রেনফেল নিজের মতন বলে যাচ্ছে, কারেরাস বলছে, কিন্তু উনি ওনার মতন করে ভাবছেন। রাস্তার সামনের দিকে খানিকটা চড়াই উঠে গেছে, চড়াই উঠে গেল। উতরাই মানে কিন্তু নামা, এটা মাথায় রেখো। চড়াই তুমি মনে করবা সব থেকে সহজ উপায় হলো চড়াই মানে চড়া, ওঠা, আরোহণ করা। উতরাই উতরে যাওয়া, নেমে যাওয়া, অবরোহণ করা। ঠিক আছে? আচ্ছা, পিছনে কি আছে দেখা যাচ্ছে না, এবার নেমেছে যেহেতু পিছনটা উঁচু হয়ে আছে, পিছনে কি আছে দেখা যাচ্ছে না। গাড়ি এগিয়ে চলেছে দুর্বার গতিতে, দুর্বার গতিতে মানে হাই স্পিড, সুপারসনিক বেগে চলছে। চড়াই পেরোলো, সামনে রাস্তা ঢালু নেমে গেছে বহুদূর, রাস্তার পাশে এখানে ওখানে দু একটা গাছ, বহু দূরে একটা গ্রাম, মাঠে মোষের দল, জনমানবের কোনো চিহ্ন নেই। কিন্তু সামনে ওটা কি, এখনো বেশ দূর, সিকি মাইল তো হবে। সিকি মাইল মানে ধরো 1 মাইল যদি হয় তার 25%, সিকি মানে 25 পয়সা, এরকম সিকি মাইল 25, মানে আরেকটু এগোতে হবে আমাকে। এখন 400 গজের বেশি নয়, 400 গজ, একদম মুখের সামনে একটা গাড়ি রোদে ঝলমল করছে, রাস্তার এক পাশে বেঁকে দাঁড়িয়ে আছে, তার পিছনে একটা গাছের গুঁড়ি। গাছের গুঁড়ি কি জানো? গাছের কাণ্ড, একদম যেটা গোড়াটা, সেটা গাছের গুঁড়ি, একদম মোটা গুঁড়ি। আমরা কাকে বলবো? যেটা ভয়ঙ্কর মোটা হবে, ধরো অশ্বত্থ বা গাছ, বট গাছ বা তাল গাছের যেটা গোড়া এরকম, তাকে আমরা গুঁড়ি বলবো। এবং যদি আম গাছ বা কাঁঠাল গাছও খুব পুরনো হয়, তারও গুঁড়িটা দেখবে এত বড়, একদম পুরো গোলাইটা খুব সুন্দর হয়। এবং ওই গুঁড়ি কাটার পর দেখবো আমাদের গোল 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 দাগ আছে। যত বেশি গোল দাগ আছে তত বেশি দিনের পুরনো গাছটা, তত বয়স্ক, এটা আমরা বুঝতে পারি। এবার কাছে এসে পড়েছে গাড়িটা, কারণ ওরা তো সুপারসনিক বেগে যাচ্ছে, গাড়িটা তো এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওই ক্যাডিলাকটা সামনে চলে যাচ্ছে। ক্যাডিলাক গাড়ি, সিলভার ক্যাডিলাক, অবশেষে পাওয়া গেল। আমাদের মার্সিডিজ তার পাশে এসে দাঁড়ালো। গাড়িটা কেন থেমে আছে তার কারণটা এবার বুঝলাম, রাস্তার এক পাশে ছিটকে সেটি একটি গাছের গুঁড়িতে মেরেছে ধাক্কা, গাড়িটির সামনের অংশ গেছে থেঁতলে, অ্যাক্সিডেন্ট। কারেরাস বলল, সিনিয়র অর্গাসের গাড়ি, এছাড়া আরেকটা সিলভার ক্যাডিলাক আছে সান্তিয়াগোতে, ব্যাংকার সিনিয়র গালদামেসের গাড়ি, কিন্তু এটার নম্বর আমার চেনা, এইটা আর্গাসেরই গাড়ি, এটার নম্বরও আমার চেনা। এবার দেখো, আমরা যারা সেলেবদের ভক্ত হই, সেলিব্রিটি যারা, তাদের কিন্তু আমরা খুঁটিনাটি জীবনী মোটামুটি জানি। এবার যে সময় কথা বলা হচ্ছে সে সময় শুধু পেপার পড়ে বা তাকে সামনে থেকে দেখে বা তার গাড়িটাকে ছুঁয়ে আমরা অনুভব করতে পারতাম এই সেই বিখ্যাত লোক। হ্যাঁ, তো এই সময় কারেরাস যেহেতু আর্গাস সম্পর্কে ভালো লাগা আছে, সেজন্য সেইগুলো সব জানে, সেজন্য বলে এর নাম্বারটা আমার চেনা। আরেকটা সিলভার ক্যাডিলাক আছে, সেটা হচ্ছে ব্যাংকার সিনিয়র গালদামেসের গাড়ি। এটাও দেখতে হবে যে আরেকটা সিলভার ক্যাডিলাক কার ছিল, কার গাড়ি, তার নাম কি, এটা কিন্তু প্রশ্ন হতে পারে। গাড়ি তো রয়েছে, কিন্তু আর্গাস কোথায়? গাড়ি তো আছে, থেতলে গেছে সামনেটা, আর্গাস কোথায়? আর আমার করভাসই বা কোথায়? ড্রাইভারের পাশের সিটে ওটা কি?
জানালা দিয়ে মুখ ঢুকিয়ে দেখলাম সেটা করভাসের খাঁচা, দরজার চাবি আমারই তৈরি আর সেটা রয়েছে আমারই পকেটে। আজ দুপুরে দরজায় চাবি দিইনি, শুধু ছিটকিনিটাই লাগানো ছিল। ওই যে ছিটকিনিটা খুলে করভাসকে খাবার দিয়েছিল, বলছিল তুমি খাও, তারপর একটু বিশ্রাম নাও, আমি আসছি। তালা দেয়নি। হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে, মানুষের গলা। কারেরাস ও অন্য পুলিশটি বন্দুক উঁচিয়ে তৈরি, সামনে কেউ আসলে ঠাক গুলি। আমাদের ড্রাইভার দেখলাম ভীতু লোক, সে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার জব শুরু করেছে, ও মাই মাদার মেরি প্লিজ সেভ মি, এরকম ওরা বলছে। আমরা যেরকম বলি হে ভগবান আমাকে বাঁচায় দাও, ঠিক সেরকমভাবে ও মেরি মাতার নাম জপ করছে। গ্রেনফেল ফিসফিস করে বলল, ম্যাজিশিয়ান যাত্রা না আমাকে বড্ড আনকমফোর্টেবল করে তোলে। মানে গ্রেনফেল যিনি একজন পক্ষী বিজ্ঞানী, তাকেও যদি এরকম হাতের ইশারা হিপনোটাইজ করে কিছু গোপন কথা যদি বের করে নেয়, সেজন্য উনিও একটু আমাকে একটু অসহজ করে দেয়, মানে অস্বাচ্ছন্দ্য। আমি ঠিক ওদের সামনে সহজ হই না, বিজ্ঞানীদের ম্যাজিশিয়ানদের সামনে। আমি বললাম তুমি বরং আমাদের গাড়ির ভেতর গিয়ে বসো। গ্রেনফেনকে বললাম তুমি আমার গাড়ির ভেতরে গিয়ে বসো। চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে রাস্তার বাঁ দিক থেকে। কিছু দূরে কতগুলো ঝোপড়া, ওই যে যেরকম বললাম ছোটো ছোটো ঝুপড়ি, একদম মানে গরিবিয়ানার ঝুপড়ি। দু একটা বড় বড় গাছও আছে। যেহেতু জনমানব শূন্য, ওই যাযাবর জাতিরা ওখানে থাকে ঝুপড়ি ঠুপড়ি বানিয়ে, তারপরে ওরা ওগুলো ছেড়ে চলে যায়, ঝুপড়িটা আছে। সেই দিক থেকে আসছে চিৎকারটা। কাল রাত্রে ফিসফিসে গলা শুনেছি, তাই চিনতে দেরি হলো। এবার কারোর যদি তুমি ফিসফিস করে শোনো আর পরে যদি তাকে চিৎকার করতে শোনো, দুটো গলার মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে একটু সমস্যা হবে যে এই কালকে যে এসেছিল এটা কি তারই গলা নাকি। কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনলে বা তার কথা তুমি বুঝতে পারবে তখন যে হ্যাঁ মনে হয় এটা সেই লোক। এ গলা আর্গাসের। অকথ্য অশ্রাব্য স্প্যানিশে সে গাল দিয়ে চলেছে। গালি, বাজে কথা। আমরা যেরকম বাংলায় কাউকে গালি দিচ্ছি, ইংরেজিতে কাউকে গালি দিই, মানে বিভিন্ন ধরনের গালি, এগুলো ব্যাড ল্যাঙ্গুয়েজ, এগুলো ম্যাল প্র্যাকটিস, এগুলো করতে হয় না। কিন্তু তবুও আমরা কোনো কোনো সময় তো গালাগালি করেই ফেলি। তো সেই রকম অকথ্য, মানে যেগুলো কথা বলাই উচিত না সেই রকম ভাষা, এবং অশ্রাব্য যেগুলো শোনা উচিত নয়। গালাগালি কি শেখার জিনিস তো নয়। তাহলে এইরকম একটা বিচ্ছিরি একদম খুব থার্ড ক্লাস ভাষায় সে স্প্যানিশ ভাষায় গালাগালি দিচ্ছে। কাকে, কার উদ্দেশ্যে? ডেভিল বা শয়তানের স্প্যানিশ প্রতিশব্দটা বার কয়েক কানে এলো, আর তার সঙ্গে করভাসের নামটা। তাহলে কি আমরা এখন যে ডেভিল শব্দটা উচ্চারণ করি, ডেভিল মানে শয়তান, সেটা ইংরেজি নয়, সেটা তাহলে স্প্যানিশ। ওকে, কোথায় গেল সেই শয়তান পাখি? করভাস মূর্খ পাখি, শয়তান পাখি, নরক বাস আছে তোর কপালে, নরক বাস। অর্থাৎ নিশ্চয়ই ও ওকে কিছু করেছে, যার জন্য আর্গাস চিৎকার করে বলছে যে কোথায় গেলি তুই করভাস, এবং কেন চেঁচাচ্ছে সেটা আমরা পরে জানছি। আর্গাসের কথা আচমকাই থেমে গেল, কারণ সে আমাদের দেখতে পেয়েছে, আমরাও দেখতে পাচ্ছি তাকে। তার দু হাতে দুটো রিভলভার 100 হাত দূরে একটা ঝোপড়ার সামনে দাঁড়িয়ে আছে। কারেরাস হুঙ্কার দিয়ে উঠলো, সিনিয়র আর্গাস তোমার অস্ত্র নামাও, নইলে। একটা কর্ণপটহ বিদারক শব্দ আমাদের মার্সিডিজের দরজায় এসে একটা রিভলভারের গুলি লাগলো। কর্ণপটহ বিদারক মানে কানের পর্দা ফেটে যাওয়ার মতো। কর্ণপটহ মানে কানের পর্দা, আর বিদারক মানে বিদীর্ণ করা, মানে ফেটে যাওয়া। এত জোর গুলির শব্দ, এত জোর আওয়াজে সে আমাদের মার্সিডিজের দরজাটার মধ্যে ওই গুলিটা লাগলো, যেমন যে কানটা ফেটে গেল, এত জোর আওয়াজ। তারপর আরও 3টে গুলির শব্দ, আরও 3টে গুলি করলো, তো সর্বমোট 4টে। এদিকে ওদিকে আমাদের মাথার উপর দিয়ে ছিটকে বেরিয়ে গেল সেগুলো। কারেরাস দৃপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সিনিয়র আর্গাস আমাদের কাছে বন্দুক রয়েছে, আমরা পুলিশ, আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করতে বাধ্য হব। আমরা দেখেছি পুলিশ যখন ধরো কারোর পেছনে দৌড়াচ্ছে, চেষ্টা করে সব সময় যে কাউকে আহত না করতে, কোনো দুষ্টুপাজি লোককে যদি ধরার সময় তারা চেষ্টা করে আহত না করতে, ধরে ফেলতে, দৌড়ে বা যেভাবেই হোক না কেন। কিন্তু যখন তারা হাতের নাগালে আসে না তখন তারা গুলি করে, এবং কোথায় করে? গায়ে বুকে নয়, তারা করে পায়ে গুলি। পায়েটা একটা সেফ জোন, যে পায়ে গুলি করলে অন্ততপক্ষে লোকটা প্রাণে বেঁচে যাবে, গুলিটা বের করলেই ঠিক হয়ে যাবে, ওটা হচ্ছে সেফ জোন, মানে ওটা পুলিশদেরকেও একটা বলা থাকে। তো যেই বলছে জখম, আর্গাস তো শুকনো গলা আর্তনাদ করলো, তোমরা পুলিশ, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না, মানে তোমরা আমাকে জখম করো না, তোমরা পুলিশ, আমি তো দেখতে পাচ্ছি না। আর্গাস এখন 25 হাতের মধ্যে। এইবার বুঝলাম তার দশাটা কি হয়েছে। তার চশমাটি খোয়া যাওয়াতেই সে প্রায় অন্ধের সামিল হয়ে পড়ে যত্রতত্র গুলি চালিয়েছে। যত্রতত্র মানে হিদরন দেদার, যেখানে সেখানে গুলি চালিয়েছে। আর্গাস হাতের অস্ত্র ফেলে হোঁচট খেতে খেতে এগিয়ে এলো, মানে ও তো চোখে দেখতে পাচ্ছে না, তো ফেলে দিয়েছে, পুলিশ দেখে দুটো রিভলভার ফেলে দিয়ে ওরা হোঁচট হাতড়াতে অন্ধ মানুষের মতো আসছে। কারেরাস অন্য পুলিশটি তার দিকে এগিয়ে গেল। আমি জানি এ সংকটে আর্গাসের কোনো ভেলকিই কাজ করবে না, তো চোখেই দেখতে পাচ্ছে না, কাকে হিপনোটাইজ করবে।
তার অবস্থা অত্যন্ত শোচনীয়। কারিরাস এগিয়ে গিয়ে মাটি থেকে রিভলভার দুটো তুলে নিল। আরগাস তখনও বলছে, সে পাখি উধাও হয়ে গেল, দ্যাট ইন্ডিয়ান ক্রু, শয়তান পাখি, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। এত রাগ হচ্ছে যে পাখি উধাও হয়ে গেল, একটা অসভ্য শয়তান পাখি, বদমাইশ, কিন্তু কি অসামান্য বুদ্ধি। মানে রাগের সঙ্গে সে করভাসের বুদ্ধিরও প্রশংসা করছে। গ্রেনফেল কিছুক্ষণ ফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল, এবারে তার কথাটা বুঝতে পারলাম। গ্রেনফেলকে তো শঙ্কু বলেছে, যাও আমাদের গাড়িতে গিয়ে বসো। গ্রেনফেল শঙ্কু 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 শঙ্কু, দ্যাট বার্ড ইজ হেয়ার। শঙ্কুকে বলছে, আরে পাখিটা তো এইখানে। কিরকম, কোথায় করভাস? আমি তো দেখছি না তাকে। শঙ্কু তো দেখতে পাচ্ছে না করভাসকে। গ্রেনফেল রাস্তার উল্টো দিকে ন্যাড়া অ্যাকেসিয়া গাছটার দিকে আঙুল তুলে দেখালো। অ্যাকেসিয়া কোনো একটা ফুলের গাছ, ন্যাড়া, পাতা ফাতা নেই তার গাছটার মধ্যে, ওর মাথায় বসে আছে করভাস। উপর দিকে চেয়ে দেখলাম, সত্যিই তো আমার বন্ধু, আমার শিষ্য, আমার প্রিয় করভাস গাছটার সবচেয়ে উঁচু ডালে বসে নিশ্চিতভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে দেখছে। অত উপর থেকে ঘাড় নিচু করে দেখছে, কে এসেছে আমার জন্য। তাকে হাতছানি দিয়ে ডাকতেই, হাতছানি মানে ইশারা করে ডাকতেই সে অক্লেশে, মানে কোনো অক্লেশে, তার কোনো কষ্ট নেই, গোঁত খাওয়া ঘুড়ি। ঘুড়ি যখন, তোমরা তো এখন আর ঘুড়ি ঠুড়ি খুব একটা ওড়াও না, বা এখন হয়ও না, গ্রামাঞ্চলে দেখা যায় এটা। গোঁত খাওয়া ঘুড়ি মানে যে ঘুড়িটা কেটে গেছে, ভোঁ কাটটা হয়েছে, সেই ঘুড়িটা কেটে যাওয়ার পর দেখবা তার আগে যতক্ষণ পর্যন্ত লাটাইয়ের সঙ্গে লেগে সে রেলা নিয়ে ঘুড়ি উঠছে, কিন্তু যখনই ঘুড়িটা কেটে গেল, কেউ তাকে কেটে দিল, তখন সে এরকম 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 করতে করতে এরকম করে এসে পড়ে আমাদের কাছে, মানে তারপরে সে মাটিতে পড়ে। তো গোঁত খাওয়া ঘুড়ির মতন, অর্থাৎ ওই কেটে যাওয়া ঘুড়ি গোঁত খাওয়া ঘুড়ির মতন উড়ে এসে মার্সিডিজের মাথার উপর বসলো, মার্সিডিজ গাড়িটার মাথার উপর বসলো। তারপর অতি সন্তর্পণে, সন্তর্পণে মানে খুব সাবধানে, যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে। যেমন ধরো তোমার কাছে যেটা দামি পেন বা তোমার খুব পছন্দের জামা থাকে, তুমি কি সেটাকে যেমন করে খুলে যেমন করে ছুঁড়ে ফেলবে? না, তুমি এটাকে খুব সাবধানে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখবে। অর্থাৎ তুমি ওটা তোমার ভালো লাগার, এবং তুমি জানো ওটা কত দামি, ওটা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। তো সেজন্য সে খুব যেন জিনিসটার মূল্য খুব ভালোভাবে জানে, তার ঠোঁট থেকে তার সামনেই নামিয়ে রাখলো আরগাসের -20 পাওয়ারের সোনার চশমাটা। তাহলে করভাস যখন খাঁচা করে আরগাস ওকে নিয়ে যাচ্ছিল, যেহেতু ওর খাঁচাটা খোলা ছিল, সেজন্য সে ঠক্কর মেরে খাঁচাটা খুলে ওর চশমাটা তুলে নিয়ে দরজা দিয়ে গাড়ির দরজা জানালা দিয়ে বেরিয়ে গেছে। যে এটা না করলে ওকে আটকানো যাবে না, কারণ ও তো চোখে দেখতে পাচ্ছে, ওর চোখে দেখাটা আগে বন্ধ করতে হবে। তাহলে বুঝতে পারলে তো যে করভাস কতটা বুদ্ধিমান, যে সে জানে যে ওর -20 পাওয়ারের চশমাটা ওটাই ওর আসল শক্তি। ওর চশমা খুলে নিলে পরে ও অন্ধ, কিছুই করতে পারবে না। সেজন্য খুব সাবধানে সন্তর্পণে, যে ও আরগাসকে পছন্দ করেনি, কিন্তু আরগাসের চশমা না থাকলে আরগাস একেবারে মূল্যহীন এই সমাজের বুকে। সেজন্য খুব সাবধানে চশমাটা নামিয়ে রাখলো, যাতে আরগাসকে এই চশমাটা ফেরত দেওয়া যায়। তাহলে কেমন লাগলো তোমাদের করভাস গল্পটা? 4 পর্বে আমরা গল্পটি পড়লাম এবং ভীষণ সুন্দর একটি গল্প। এটি কিন্তু পরীক্ষায় আসবেই এবং এর থেকে প্রশ্নও আসবে। আমি যখন পড়িয়েছি তার মাঝখান থেকে বলে দিয়েছি কিভাবে আরগাসের চশমা পাওয়া গেল, আরগাস তাকে কোথায় নিয়ে গিয়েছিল, আরগাসের সঙ্গে প্রফেসর শঙ্কুর যে কথোপকথন হয়েছে তার সঙ্গে তুমি কতটা সহমত, এই ধরনের প্রশ্ন আসতে থাকবে। এবং 3য় পর্বে আমি কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে প্রফেসর শঙ্কুর নাম ত্রিলোকেশ্বর শঙ্কু, তাহলে প্রফেসর শঙ্কুর বাবার নাম কি, সিনিয়র শঙ্কুর বাবার নাম কি এবং তার পেশা কি ছিল? সিনিয়র শঙ্কুর বাবার নাম ত্রিপুরেশ্বর শঙ্কু এবং তিনি পেশায় ছিলেন ডাক্তার প্লাস আয়ুর্বেদজ্ঞ। সেজন্য তার বাড়িতে প্রচুর পরিমাণে গাছগাছরা রাখা ছিল, আয়ুর্বেদীয় গাছ, যেগুলো তিনি প্রফেসর শঙ্কুকেও বলে গিয়েছেন। প্রফেসর শঙ্কুও এই সম্বন্ধে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করেছিলেন এবং সেখান থেকে তিনি যে বিভিন্ন রকমের ওষুধ তৈরি করেছিলেন সেগুলো মানুষকে দিয়েছিলেন, পশু পাখিদের দিয়েছিলেন, অর্থাৎ সমাজের উন্নতির জন্য তিনি অনেক কাজ করেছিলেন। তাহলে করভাস গল্পটা তোমাদের আশা করি নিশ্চয়ই ভালো লাগলো। তোমরা ভালো করে পড়বে, যারা 4র্থ পর্ব আগে দেখলে তারা কিন্তু আগের 3টে পর্ব অবশ্যই দেখে নেবে। এবং আজকে আমরা এখানেই শেষ করছি। পরের দিন কিন্তু আমরা তোমাদের যে আরেকটি বাংলা বই, এটি তো গল্পের বই, যেটি আসল বই সাহিত্য সঞ্চয়ন, সেখান থেকে কিন্তু আমরা পড়ব এবং ব্যাকরণও পড়ব। অল্প অল্প করে আমরা 2টো বই থেকে অল্প অল্প করে নিয়ে পড়ব। আজ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো। আর যদি মনে হয় কাউকে যে এই পড়াটা খুব ভালো, আমার ভালো লেগেছে, তোমরাও পড়ো, তাহলে প্রদীপ্রমা মহুয়া এই চ্যানেলটা তোমার বন্ধুদের বলবে সাবস্ক্রাইব করতে
এবং চ্যানেলটাকে শেয়ার করে নিজের কাছে রাখতে, যাতে যখনই তোমার প্রয়োজন হবে তোমরা যাতে দেখে নিয়ে বুঝে নিয়ে গল্প পড়তে পারো। আজ এখানেই শেষ। টাটা।